আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি রে মা, এই সময় এখানে নামাজ পড়ছিস? আয়ুষী তার মায়ের কোলে মাথা রাখতে রাখতে বলল, পড়ছি। শরীর ঠিক আছে তো তোর? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন তোর? মা, ঠিক আছি, আমি কিছু হয়নি। আচ্ছা, তো কি ভাবলি, কি সিদ্ধান্ত নিলি মা? তোমরা যা চাও তাই হবে, আমার আর কোনো অমত নেই। আমার জীবন আমি পুরোটাই আল্লাহর ভরসায় ছেড়ে দিয়েছি। আল্লাহ যা করবেন তাতেই আমি খুশি, তাই তোমরা যা চাও তা নির্দ্বিধায় করতে পারো। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। মা, তুই চিন্তা করিস না মা, দেখিস আল্লাহ এবার সঠিক মানুষটাকেই তোর জীবনে পাঠাবেন। আয়ুষী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হয়তো তোমার শরীর ঠিক আছে তো মা? আলহামদুলিল্লাহ, আমি এখন ঠিক আছি, আর এখন থেকে একটু চিন্তা মুক্তও হব। আমার মেয়েটার একটা নিজের জায়গা হবে, আর কারো অবহেলা সহ্য করতে হবে না, না কারো মুখ ঝামটা শুনতে হবে। আল্লাহ যেন আমার মেয়েটাকে সুখী করেন। এই বলে তিনি আয়ুষীর মাথায় হাত বুলে দিতে লাগলেন। আর আয়ুষী চুপচাপ চোখের পানি বিসর্জন দিয়ে যাচ্ছে। ও আদৌ জানে না ওর জীবন আবার কোন দিকে মোড় নিতে যাচ্ছে। আজ আয়ুষীর ভাবি ফারিহা খুব খুশি। আজ ও নিজেই আয়ুষের সাথে রান্নার কাজে হাত লাগিয়েছে। চোখে মুখে হাসির ঝিলিক, মনে হচ্ছে এতদিনে ও একটু স্বস্তি পেয়েছে। আয়ুষী তার ভাবির দিকে একটু পরপর তাকাচ্ছে। ও খেয়াল করছে তার ভাবির খুশিটা। আয়ুষী মনে মনে চাপা নিঃশ্বাস ফেলে ভাবল, যাক, আমার বিয়েতে রাজি হওয়ায় বাড়ির সবাই তো অন্তত স্বস্তি পেয়েছে। আমি বিয়ে করলে যদি সবাই ভালো থাকে তাহলে হোক না বিয়ে, সমস্যা কি? আমি না হয় আবার পরীক্ষায় বসবো নতুন করে, তাও তো আমার পরিবার ভালো থাকবে। এই ভেবেও কাজ করতে লাগলো। আজ আয়ুষীকে দেখতে পাত্রপক্ষরা আসবে, সেই কারণে পুরো বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝকঝকে তকতকে করে ফেলেছে। এখন তাদের আপ্যায়নের জন্য নাস্তা বানাচ্ছে। নাস্তা বানানো শেষ হলে আয়ুষী চলে যায় ফ্রেশ হতে। আয়ুষীর মা ড্রয়িং রুমেই বসে আছে, আর আয়ুষও এদিক ওদিক হেঁটে কি সব যেন দেখছে। ফারিহা তখনও রান্নাঘরে আছে। আয়ুষ মায়ের দিকে একবার তাকিয়ে আস্তে আস্তে রান্নাঘরের দিকে গেল। তারপর হুট করে ফারিহাকে পেছন থেকে জড়িয়ে ধরল। ফারিহা হুট করে এমন হয় একটু ভয় পেয়ে চমকে উঠল। তারপর যখন বুঝলো তার বরটাই এমন কাজ করেছে, তখন রেগে হাতে একটা চিমটি দিয়ে বলল, উফ, এমন হুটহাট কেউ জড়িয়ে ধরে? ভয় পেয়ে গেছিলাম তো। এখানে কি করছো তুমি? কেউ ধরে না, কিন্তু আমি ধরি। আর এখানে কি করছিস? আমার জানটা কত কষ্ট করছে, এত গরমে ঘিমে রান্না করছে, আর আমি কিনা এসে পারি? হয়েছে, আর ঢং করতে হবে না, ছাড়ো, এখন কাজ করতে দাও। আর তাছাড়া আমার পুরো শরীর জুড়ে ঘাম, তোমার অস্বস্তি লাগছে না? আমার তো আমার বইয়ের সবই ভালো লাগে, তোমার শরীরের ঘামটা আরও বেশি ভালো লাগে। ইচ্ছে করে তোমাকে আরও কাছে টেনে নিই, তোমার ওই সুবাসে আমি মিশে যাই। এই জানটা আমার বেবিটা কেমন আছে গো? উফ, তুমি যাবে? কাজের সময় যত অকাজের কথা, যাও তো। আর কিছুদিন পরেই আমার অংশটা পৃথিবীতে আসবে। পুরো ঘরময় হেঁটে বেড়াবে, হাসবে, খেলবে। ইস, আমার ভাবতেই অনেক খুশি লাগছে জানো তো। কবে আসবে গো বউ আমার বেবিটা? আয়ুষের কথাগুলো শুনে ফারিহাও যেন একটা ঘোরের মধ্যে চলে গেছে। ও যেন চোখের সামনে দেখতে পাচ্ছে পুরো বাসা জুড়ে তার সন্তানের অস্তিত্ব। তার খিলখিল করে হেসে ওঠা, গুটি গুটি পায়ে একটু একটু করে হেঁটে চলা। আয়ুষ ফারিহার মুখের দিকে এগিয়ে যেতে নিলেই কলিং বেলের আওয়াজে হুট করে সরে আসে, আর ফারিহাও নিজের ঘোর থেকে বেরিয়ে আসে। ফারিহা আয়ুষকে বলে, যাও, দরজা খুলে দাও, মনে হয় ওনারা চলে আসছেন। আচ্ছা। এই বলে আয়ুষ চলে গেল। আর সেদিকে তাকিয়ে ফারিহার দিকে মিষ্টি হাসি দিয়ে আবার কাজে মন দিল। আয়ুষী শাওয়ারের নিচে বসে আছে আর ভাবছে আজ থেকে তার জীবনটা আবার বদলে যেতে চলেছে, আবার অন্য কারোর জীবনের সাথে জড়িয়ে যেতে চলেছে, আবার অন্য কারো মায়ায় পড়তে চলেছে। জীবনটা কত অদ্ভুত, তাই না? অনেক সময় না চাইলেও ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছু করতে হয় নিজের আপনজনদের জন্য, যদি তারা একটু ভালো থাকে। গোসল শেষ করে চেঞ্জ করে বের হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে
ভালো করে চুলগুলো মুছতে লাগলো। মোছা শেষ করে টাওয়ালটা বারান্দায় শুকাতে দিয়ে রুমে এসে চিরুনি দিয়ে মাথাটা আঁচড়িয়ে নিল। তারপর হালকা সেজেও নিল। আয়ুষী কলাপাতা কালারের একটা শাড়ি পরেছে। পুরো শরীর জুড়ে কলাপাতা রং আর লাল পাড়ের এই শাড়িটাই অসম্ভব ভালো লাগছে আয়ুষীকে। শাড়িটি ওর ভাবি ফারিহা ওকে সকালে দিয়েছিল পরার জন্য। ওর ভাইয়া নাকি ওর জন্য কিনে এনেছে এটা। ক্লান্ত থাকায় নিচে দিতে পারেনি। সাজা শেষ করে আয়ুষী আয়নার সামনেই বসে আছে। এমন সময় কলিং বেলের আওয়াজ কানে আসলো ওর। ড্রয়িং রুমে বসে আছে সুহান, সুহানের বাবা ইফতেখার চৌধুরী, সুহানের মা রুবাইয়া বেগম আর সুহানের ছোট বোন বুশরা। তাদের সামনে বসে আছে আয়ুষের মা। আর আয়ুষ নাস্তার ট্রেগুলো সব একে একে নিয়ে এসেছে। সব আনা শেষ করে ও বসে পড়লো মায়ের পাশে। তারপর সবাই মিলে কথাবার্তা বলতে লাগলো। ফারিহা ফ্রেশ হয়ে এসে সবাইকে সালাম দিল। আয়ুষ ফারিহাকে পরিচয় করে দিল সবার সাথে। সবাই ওর সাথে কিছুক্ষণ কথা বলল, কুশলাদি জিজ্ঞেস করলো। ফারিহাও হাসি মুখে সবার সাথে কথা বলল। সবাই কথা বলছে, এদিকে সুহান বারবার এদিক ওদিক তাকাচ্ছে। ও বড্ড অস্থির হয়ে উঠেছে। খুব ইচ্ছে করছে আয়ুষীকে দেখার জন্য। মনটা ছটফট করছে ওর, যেন আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারছে না। সুহানের এমন অস্থিরতা দেখে বুশরা ওকে হাতের কোনোই দিয়ে একটা গুঁতো দিয়ে বলল, কি দুলহা মিয়া, মনে হচ্ছে আর তর সরছে না, খুব চটপট করছিস দেখছি। কি কি নিয়ে আসবো নাকি আমার হবু ভাবিকে? সুহান চোখ গরম করে বলল, চুপ থাক পেতনি, বেশি বকছিস তুই। ভালো করতে নেই কারো। তোকে আমার ভালো করতে হবে না, আমার ভালো আমি বুঝি। এদিকে কথা বলার ফাঁকেই সুহানের বাবা ইফতেখার চৌধুরী বললেন, এবার মেয়েকে নিয়ে আসলে ভালো হয়, আমরাও একটু দেখতাম আর কি। ওনার কথা শুনে আয়ুষ ফারিহার দিকে তাকিয়ে বলল, যাও আয়ুষীকে নিয়ে এসো। আচ্ছা। এই বলে ফারিহা উঠে আয়ুষের রুমের দিকে গেল। কিছুক্ষণ পর ঘোমটা দেওয়া আয়ুষীকে নিয়ে হাজির হলো ফারিহা। সুহান এক ধ্যানে আয়ুষীর দিকে তাকিয়ে আছে। আয়ুষীর মুখটা মলিন হয়ে আছে। ফারিহা আয়ুষীকে এনে একটা সোফায় বসিয়ে দিল। আয়ুষী নিচের দিকে তাকিয়ে সবার উদ্দেশ্যে সালাম দিল। ওর ভেতরে ভেতরে খুব অস্থির লাগছে। ওর আগের জীবন সম্পর্কে ওরা কিছু বলবে কিনা, ওরা ওটা কিভাবে নিয়েছে, আদৌ মন থেকে মেনে নিয়েছে কিনা, নাকি আবারও অপমানের সামনাসামনি হতে যাচ্ছে ও। এসব ভেবে ঘেমে উঠছে আয়ুষী। ফারিহা আয়ুষীর মাথার ঘোমটাটা হালকা সরিয়ে দিল। এতে আয়ুষীর মুখটা সবার কাছে স্পষ্ট হয়ে উঠল। সুহান সহ সবাই তাকিয়েছে আয়ুষীর দিকে। সুহান তো আগে থেকেই ফিদা। বুশরাও এক দেখায় আয়ুষীকে পছন্দ করে ফেলল। ওর মুখে হাসির ঝিলিক দেখেই সেটা বোঝা যাচ্ছে। সুহানের বাবা মায়ের মুখ দেখে মনে হচ্ছে ওনাদেরও আয়ুষীকে যথেষ্ট ভালো লেগেছে। কিছুক্ষণ ওর সাথে এটা ওটা বলে সুহানের মা আয়ুষের গলায় একটা চেইন পরিয়ে দিল। আর আয়ুষী অবাক চোখে শুধু তাকিয়ে আছে ওদের দিকে। সুহান বুশরার কানে কানে কিছু বলল। ও বাঁকা হেসে উঠে বলল, বাবা মা, আমার মনে হচ্ছে ভাইয়া আর হবু ভাবির একটু আলাদা কথা বলে নেওয়া উচিত। বুশরার কথা শুনে ফারিহাও বলল, হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়। কি বলো আয়ুষ? আয়ুষের দিকে তাকিয়ে বলল। আয়ুষও ওদের সমর্থন জানালে আয়ুষের মা আয়ুষীকে বলল সুহানকে নিয়ে ছাদে অথবা ওর রুমে যেতে। আয়ুষও কিছু না বলে উঠে রুমের দিকে যেতে লাগলো। আর পিছু পিছু সুহানও যেতে লাগলো। আয়ুষী রুমের দিকে যেতে গেলে সুহান বলে উঠল, আমরা কি ছাদে যেতে পারি? আয়ুষী সুহানের কথা শুনে কিছু জবাব না দিয়েই ছাদের দিকে পা বাড়ালো। সুহানও তার পিছু পিছু ছাদে গেল। আয়ুষী ছাদে পৌঁছেই ছাদের এক প্রান্তে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আজকের আকাশটা একটু বেশি নীল, সাদা মেঘ তেমন একটা নেই। ভালোই লাগছে দেখতে। সুহানও আয়ুষীর পাশে এসে দাঁড়ালো। আয়ুষী কিছু বলছে না দেখে সুহান একটু গলা খাকারি দিল। আয়ুষী সুহানের দিকে একটু তাকিয়ে আবার সামনে ফিরে বলল, কেন একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন? আমার কাছে ডিভোর্সের কোনো ফ্যাক্ট না, মেয়েটা কেমন আমার ভালো লেগেছে কিনা এটাই ফ্যাক্ট। আপনি জানেন আমার অতীত জীবন সম্পর্কে? না, কিভাবে জানবো? জানতে চান না? না, আমি কিছু জানতে চাই না, আমার আপনাকে ভালো লেগেছে, এটাই যথেষ্ট। কিন্তু আমি বলতে চাই সব। আমি আমার অতীত জীবন সম্পর্কে সবটা ক্লিয়ার করেই সামনের জীবনে পা বাড়াতে চাই। সব শুনে যদি আপনার তখনও মনে হয় আমাকে বিয়ে করবেন, তাহলে ঠিক আছে। তার আগে আমার সব কথা শুনতে হবে। ওকে, বলো তাহলে তোমার অতীত জীবন সম্পর্কে। শুনেন তবে। আমি তখন সদ্য এসএসসি পাশ করে কলেজে পা রাখছি। চোখে আমার হাজারটা স্বপ্ন,
দুনিয়াটা আমার কাছে তখন একটা স্বপ্নপুরী। বন্ধু বান্ধবদের সাথে হেসে খেলে দিন পার হচ্ছিল আমার। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হলেও সবার ছোট হওয়ায় খুব আদরের ছিলাম আমি। ভাইয়া তখনও বিয়ে করেনি, বাবা একটা জব করত। ভাইয়াও তখন জবের জন্য চেষ্টা করছিল। কলেজে ভর্তি হওয়ার মাস 6 পরে হঠাৎ একদিন কলেজ থেকে বাসায় ফিরে দেখি বাসায় তালা দেওয়া। পাশের আন্টিকে জিজ্ঞেস করলে উনি বললেন বাবা নাকি হঠাৎ অফিসে অসুস্থ হয়ে পড়ায় বাবাকে নিয়ে হসপিটালে গেছে মা আর ভাইয়া। আমি তখন বাবার অসুস্থতার খবর শুনে অস্থির হয়ে পড়ি আর কান্না করতে থাকি। কি করব কিছু বুঝতে পারছিলাম না। অনেকক্ষণ কান্না করার পর আমি আন্টিটার থেকে মোবাইল নিয়ে ভাইয়ার মোবাইলে কল দিলাম, কিন্তু ভাইয়া কলটা রিসিভ করলো না। পরে মাকে কল করলে মা কলটা রিসিভ করতেই আমি কান্না করতে করতে জিজ্ঞেস করলাম, আবার কি হয়েছে, কি অবস্থা এখন, কোন হসপিটালে নেওয়া হয়েছে? আমার একসাথে এতগুলো প্রশ্ন আর কান্না দেখে মাও কান্না করে দিল। কাঁদতে কাঁদতেই বলল কোন হসপিটালে রাখা হয়েছে বাবাকে। আমি আর দেরি না করে রিক্সা নিয়ে ছুটতে যাই হসপিটালে। গিয়ে দেখি মা একপাশে একটা চেয়ারে বসে বসে চোখের পানি ফেলছে। আমি ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। মা আমাকে দেখে আরো বেশি কান্না শুরু করে দিল। মায়ের থেকে শুনলাম বাবা নাকি হার্ট অ্যাটাক করেছে আর ভাইয়া বাবার চিকিৎসার সব দিক দেখছে, তাই ব্যস্ত আছে। প্রায় 3 দিন হসপিটালে থেকে বাবাকে বাসায় নিয়ে আসা হয়। আমাদের ছোট্ট পরিবারের সবার প্রাণ ছিল। বাবা অসুস্থ হয়ে পড়ায় আমরা সবাই একটু ভেঙে পড়েছিলাম। কিছুদিন পরেই ভাইয়ার জব হয়ে যায়, আর তাই ভাইয়া অসুস্থ বাবাকে চাকরিটা আর করতে দেয় না। বাবাও ছেলের আবদার ফেলতে না পেরে চাকরিটা ছেড়ে দেন। কিন্তু বাবার অ্যাটাকের পর থেকে বাবার মনে একটা ভয় ঢুকে গেল কেন যেন। বাবার মনে হতে লাগলো বাবা হয়তো আর বেশি দিন বাঁচবে না, তাই তিনি মৃত্যুর আগেই আমার বিয়ে দিতে চান। নিজের দায়িত্বটা পালন করে একটু শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। কিন্তু বিয়ের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। আমার তখন পড়াশোনা নিয়ে হাজারটা স্বপ্ন, আর বাবা চাইছে আমি বিয়ে করে সব জলাঞ্জলি দেই। বাবা তখনও পুরোপুরি সুস্থ না, তাই বাবার মুখের উপর কিছু বলতে না পারলেও মাকে বললাম। কিন্তু মাও বাবার বিরুদ্ধে যাওয়ার সাহস পায়নি। আসলে ডক্টর বলেছিল বাবাকে যাতে কোনো টেনশন না দেওয়া হয়, ওনাকে কোনোভাবেই উত্তেজিত করা যাবে না, না হলে বাবার ক্ষতি হয়ে যাবে। তাই মা আর ভাইয়া অনিচ্ছা সত্ত্বেও বাবার কথায় সম্মতি দিল। আমি আর তখন কিছু করার বা বলার মতো অবস্থায় ছিলাম না। বাবার দিকে তাকিয়ে আমার সব আশা স্বপ্ন মিথ্যা করে দিয়ে মত দিলাম বিয়েতে। তারপর থেকে শুরু হলো আমার জন্য পাত্র দেখা। অল্প কয়েকদিনের মধ্যে পেয়েও গেল। ছেলেরা যথেষ্ট বড় লোক, ব্যবসা আছে, ছেলেও দেখতে মাশাআল্লাহ সুন্দর। মেয়ের জন্য তাদের আর কি লাগে, কিন্তু একটা মেয়ে সুখী হতে গেলে যে ছেলেটাকে সৎ চরিত্রের হতে হবে, ছেলেটা ভালো কিনা তা দেখতে হবে, এটা বোধহয় ভুলেই গেছিলেন তারা। যাই হোক, পরিবারের আনন্দের কাছে নিজের সব চাওয়াকে বিসর্জন দিয়েই মহা ধুমধামে বিয়ে হলো আমার। মধ্যবিত্ত হলেও আমার শ্বশুর বাড়িতে প্রায় সব কিছু দিয়েছিলেন বাবারা, বলতে পারেন যৌতুক। বিয়ের পর আমায় নিয়ে যাওয়া হলো শ্বশুর বাড়িতে। সব নিয়ম কানুন শেষে আমাকে নিয়ে যাওয়া হলো আমার সদ্য বিয়ে করা স্বামীর ঘরে। আমাকে ওখানে বসিয়ে দিয়ে সবাই বের হয়ে গেল, আর আমি একা একা বসে বসে ভয় আর একটা অদ্ভুত অনুভূতি নিয়ে অপেক্ষা করছি আমার স্বামীর। কিন্তু রাত প্রায় 2:30, তাও ওনার কোনো আসার নাম নেই। আর আমি বসে বসে ক্লান্ত হয়ে গেছিলাম আর ঝিমুচ্ছিলাম। সারাদিনের ক্লান্তি, তারপর এত রাত অবধি বসে থাকা, আমি আর না পেরে শুয়ে পড়ি। কখন যে দু চোখের পাতায় ঘুম নেমে আসলো বুঝতেই পারিনি, কিন্তু হঠাৎ ঘুমের মধ্যেই বুঝতে পারলাম কেউ আমার উপর শুয়ে আমাকে জড়িয়ে আছে, আমাকে নানা জায়গায় ছুঁয়ে দিচ্ছে। আমার নিঃশ্বাসটা তখন বন্ধ হয়ে আসছিল। কেন যেন আমার সেই ছোঁয়াটা একদম ভালো লাগছিল না। আমি ওঠার জন্য ছটফট করলে আমাকে আরো জোরে চেপে ধরে, আর এক প্রকার জোর করেই আমার সাথে শারীরিক সম্পর্ক করে। আমার মনে তখন ঝড় বয়ে যাচ্ছিল। মুহূর্তে আমি ভেঙে ঘুরিয়ে গেছিলাম। একটা স্বপ্ন শেষ করে দিয়ে আরেকটা স্বপ্ন বুনতে শুরু করেছিলাম সবে মাত্র। ভেবেছিলাম পড়াশোনাটা হয়তো কপালে নেই, কিন্তু বিয়ে যখন একবার হয়ে গেছে তাহলে স্বামীকে নিয়েই সুখে সংসার করব। কিন্তু আমার ভাগ্যটা যে এতটাও ভালো নয় সে কি আর আমি জানতাম।
না হলে বাসর রাতে একটা মেয়েকে তার স্বামী এমন ঘুমের মধ্যেই তার আপত্তি সত্ত্বেও জোর করে এসব করে। নতুন বউয়ের মুখখানা অবধি ঠিক করে দেখলো না, তার উপর এত রাত অবধি বাইরে কাটিয়ে এসে হঠাৎ ঘুমের মধ্যে এই আক্রমণ। তাছাড়া ওনাকে দেখেও মনে হচ্ছিল উনি স্বাভাবিক নেই, মুখ দিয়েও কেমন একটা বিশ্রী গন্ধ বের হচ্ছিল, যার কারণে আমার বারবার বমি পাচ্ছিল। ওই লোকটা যতটা সময় আমার কাছে ছিল মনে হচ্ছিল আমার প্রাণটা যায় যায় অবস্থা। আমার কষ্ট, আমার চোখের পানি কিছুই ওনার চোখে পড়লো না। নিজের কাজ শেষ করে পাশ ফিরে শুয়ে পড়লেন উনি। আর আমি তখন নিজের মাঝেই আসলে আমার মনে তখন শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল যে এমন একটা লোকের সাথে আমি কিভাবে সংসার করব। মা বাবা ভাইয়া ওরা আমাকে কোথায় এনে ফেললো, কার সাথে বিয়ে দিল। যে লোকটা বাসর রাতে তার স্ত্রীকে বসিয়ে রেখে এত রাত অবধি বাইরে থাকতে পারে, তারপর নেশা করে এসে তার সদ্য বিয়ে করা ঘুমন্ত বউয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে তার পুরুষত্ব জাহির করতে পারে, সে আর যাই হোক একজন ভালো মানুষ, ভালো স্বামী অন্তত হতে পারে না। আমি ঘাটের সাথে হেলান দিয়ে ফ্লোরে বসে এইসবে ভাবছিলাম, আর চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল। পুরো একটা নির্ঘুম কান্না ভরা কষ্টের রাত কেটে যখন সকালের আগমন হলো, আমি কোনো রকম নিজেকে সামলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ফজরের নামাজটা পড়ে নেই। নামাজের পর মোনাজাতেও অনেক কান্নাকাটি করি। আমার স্বামী তখনও মরার মতো ঘুম, আর আমি নামাজ শেষ করে বাথরুমের সাথে হেলানো বারান্দায় গিয়ে বিষণ্ণ মনে সকল অন্ধকার কেটে একটু একটু আলোর রেখা ফুটে ওঠার সকালটা দেখতে থাকি। আর আমার জীবনের সবটুকু আলো নিভে গিয়ে কিভাবে একটু একটু অন্ধকার গ্রাস করে নিচ্ছে সেটা অনুভব করতে থাকি। এভাবেই দিন পার হচ্ছিল আমার শ্বশুর বাড়িতে। আমার স্বামী প্রতিদিন নেশা করে বাড়ি ফেরা, তারপর সেই নেশা অবস্থায় আমার উপর ঝাঁপিয়ে পড়া, আমি একটু নিষেধ করলে আমার উপর শুরু হয় সব অত্যাচার। তার এসব উগ্র ব্যবহারে তার পরিবারও তাকে কিছু বলতেন না। পরিবারের একমাত্র ছেলে ছিলেন, তাই খুব আদরের ছিলেন, তাই তাদের যাই করুক তাতেই সমর্থন করতেন ওনারা। আমি যদি কিছু বলতাম, উল্টা আমার শ্বশুরবাড়ির লোকজনরাও আমাকে নানা রকম কথা শোনাতো। আমার বাপের বাড়ি নিয়ে খোঁটা দিত, আমাকে দিয়ে সব কাজ করাতো। একটু এদিক ওদিক হলে এই রাতে আমার স্বামী আসলে তার কাছে আমার নামে নালিশ করত। আর তারপর কি হতো সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন। তারপরে আমি আর সুস্থ শরীর নিয়ে উঠতে পারতাম না, কিন্তু তাও আমার শুয়ে থাকার কোনো উপায় ছিল না। এভাবে প্রায় 1 বছর কেটে গেল। আর দিন দিন আমার স্বামীর আচার আচরণ, আমার উপর করা তার অত্যাচার যেন আরো বেড়ে চলছিল। মাঝে মাঝে তো তার শার্টে আমি লিপস্টিকের দাগও দেখতে পেতাম। তখন আরো বেশি ভেঙে পড়তাম। এর মধ্যে বাবা আরো বেশি অসুস্থ হয়ে পড়ল, যার কারণে আমি আমার জীবনে ঘটে যাওয়া কোনো কথাই বাবা মাকে বলতে পারতাম না। এমনিতেই বাবা অসুস্থ, তার মধ্যে যদি শুনে আমার স্বামী শ্বশুরবাড়ির লোকজন আমার উপর অত্যাচার করছেন, তাহলে বাবা নির্ঘাত মারা যাবে। তাই শত কষ্ট হলেও সব কথা নিজের মধ্যে চেপে রাখতাম। বড় ধৈর্য ধরে যেতাম এই ভেবে যে একদিন ওরা ঠিক আমাকে আপন করে নেবে, স্বামীর ভালোবাসা আমি ঠিক পাবো, একটা সময় আমি ঠিক ওনার মন জয় করব। বাবার অনুরোধে ভাইয়াও তখন বিয়ে করার সিদ্ধান্ত নিল। ভাইয়ার বিয়ে ঠিক হলে বিয়ের একদিন আগে আমার স্বামী আমাকে নিয়ে যায় আমার বাপের বাড়িতে। শ্বশুর বাড়ির আর কেউ যায়নি। আমাদের বিয়েতে নাকি ওনাদের থাকার পরিবেশ নেই, আরো কত কথা বললেন ওনারা। কোনো রকম বিয়েটা শেষ হলে বিয়ের পরদিনে আমাকে নিয়ে আসা হয় শ্বশুর বাড়ি। আমিও অনিচ্ছা সত্ত্বেও স্বামীর খুশির জন্য চলে এলাম তার সাথে। ভাইয়ার বিয়ের 2 মাস পরেই বাবা হঠাৎ আমাদের সবাইকে ছেড়ে চলে যায় না ফেরার দেশে। তখন আমার কি মনে হয়েছিল কাউকে বোঝাতে পারবো না। একদিকে বাবার চলে যাওয়ার কষ্ট, অন্যদিকে আমার স্বামীর অন্য মেয়ে নিয়ে আমোদ ফুর্তি করে বেড়ানো, তার উপর শ্বশুরবাড়ির লোকজনদের গা ছাড়া ভাব, সব মিলিয়ে আমি বেঁচে থেকেও যেন মরে যাচ্ছিলাম। বারবার মনে হতো ভয়ঙ্কর কিছু করে ফেলি, কিন্তু পরে আর সাহস পেতাম না। শুধু নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতাম। এভাবেই ভেঙে পড়া মন নিয়ে আমার বিয়ের আরো
1.5 বছর পার হয়ে গেল। সব মিলিয়ে আমার বিয়ের বয়স হয়েছিল 2 বছর 8 মাস। এর মধ্যেই হঠাৎ একদিন দুপুরবেলায় আমার স্বামী ঘরে আসে। আমি একটু অবাক হলাম, কেননা উনি স্বভাবতই দিনের বেলা ঘরে তেমন আসেন না। তার চেয়ে আরো বেশি অবাক হলাম তার সাথে বধূ ভেসে থাকা এক মেয়েকে দেখে। আমার মনটা কেমন যেন কু ডাকছিল। মনে হচ্ছিল এই বুঝি আমার দুনিয়াটা ওলট পালট হয়ে যাবে। হলো তাই। উনি ঘরে আসার পর বাসার সবাই একত্রিত হয়। আমি সবার মুখের দিকে তাকিয়ে দেখলাম, সবার মুখে একটু বিস্ময় থাকলেও যেন কোনো মাথা ব্যথা নেই এই নিয়ে। এক সময় সে বলে উঠল যে ও আবার বিয়ে করেছে। ওরা একে অপরকে অনেক দিন ধরে ভালোবাসতো। এটা শুনে আমার মাথাটা ঘুরে উঠল, পায়ের মাটি যেন মুহূর্তেই সরে যেতে লাগলো। এত এত অত্যাচার সহ্য করেছিলাম কি আজকের এই দিনটা দেখার জন্য? ভেবেছিলাম একদিন না একদিন উনি পরিবর্তন হবেন, আমাকে ভালোবেসে আপন করে নেবেন। শত অত্যাচার সহ্য করেও তো আমি সেই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু আজ এই দিনটা কেন আমাকে দেখতে হলো? আমি আর দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছিলাম না। দেয়ালের সাথে ঠেস দিয়ে চোখ ফেলতে ফেলতে দেখছিলাম ওদের সবাইকে। সব কথা বলে উনি এগিয়ে আসলেন আমার দিকে। আমি থম মেরে ওনার দিকে তাকিয়ে আছি, আর উনি এসে আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিলেন আর বললেন যে আমার সাথে নাকি ওনার সংসার করা সম্ভব না, তাই সে আমাকে ডিভোর্স দিচ্ছে। আমি কাপা কাপা হাতে কাগজটা খুলে দেখলাম ডিভোর্সের কাগজ ছিল। তখনই আমি আর সহ্য করতে না পেরেও অজ্ঞান হয়ে পড়ে যাই। ওরা আমাকে মুখে পানির ছিটা দিয়ে জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পর থেকে আমি কেমন স্থির হয়ে গেলাম। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, কোনো অনুভূতি কাজ করছিল না। আমাকে ঠিক করে বসিয়ে দিয়ে আমার স্বামী আমার হাতে একটা কলম দিয়ে বলল সাইন করে দিতে। আমি তখন ওর দিকে তাকিয়ে ভাবলাম, কেমন পাষাণ মনের মানুষ। আমার এই অবস্থা দেখেও ওর নির্দ্বিধায় কেমন আমাকে সাইন করতে বলছে। আর আমি কিনা এতদিন এদের জন্য এখানে পড়েছিলাম। আমিও আর কিছু না ভেবে ডিভোর্স পেপারে সাইন করে দিলাম। ব্যাস, তারপর থেকে হয়ে গেলাম আমি ডিভোর্সি। সমাজের চোখে হয়ে গেলাম আমি দোষী, খারাপ মেয়ে। বাইরে বের হলে শুনতে হয় নানা রকম অপবাদ, যেন আমার ডিভোর্স হওয়ার পেছনে সব দোষ আমার। আমার চরিত্র খারাপ ছিল, আমি অপয়া ছিলাম, তাই আমি সংসার করতে পারিনি। সবার এমনই ভাষ্য। আমিও এসব সহ্য করতে না পেরে একটু একটু নিজেকে গুটিয়ে নিয়েছি, ঘর বন্দি করে নিয়েছি নিজেকে। আমার কোনো ইচ্ছে ছিল না এই নিয়ে এই বিয়ে নামক বন্ধনে নিজেকে দ্বিতীয়বার জড়াতে, কিন্তু মার ভাইয়ার জোরের কাছে হেরে গিয়ে আবার নিজেকে এই নাটক মঞ্চে দাঁড় করাতে হচ্ছে। বিয়ে নিয়ে আমার জীবনের সবচেয়ে বেশি তিক্ত স্মৃতি রয়েছে। বারবার ভুলতে গেলেও সেটা আমি পারি না, বরং আরো বেশি করে মনে পড়ে। প্রতিটি রাত আমার নির্ঘুম কাটে শুধু সেই তিক্ত স্মৃতিগুলো ভেসে ওঠার কারণে। আমি জানি না আপনি যদি আমাকে বিয়ে করেন আপনাকে আমি সেই সুখটা দিতে পারবো কিনা, নাকি মন থেকে ভালোবাসতে বা ভরসা করতে পারবো। এইটুকু বলেই আয়ুষী থামলো। এতক্ষণ এক নাগারে কথা বলে প্রায় হাঁপিয়ে উঠেছে আয়ুষী। কথাগুলো বলার সাথে সাথে তার চোখ দিয়েও অজস্র অশ্রুদানা গড়িয়ে পড়ছে। তার এক একটি কথা যেন তার কষ্ট আর্তনাদ হয়ে বেরিয়ে আসছে। পুরনো ঘাটা যেন আজ আবার নতুন করে জেগে উঠেছে। আয়ুষীকে কান্না করতে দেখে সুহান আলতো হাতে তার হাত দুটো ধরে বলল,